শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই বলছেন প্রসিকিউটর, ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা দেখছেন মির্জা ফখরুল, যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না জানালেন গোলাম পরোয়ার। ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের দুপক্ষে বিতণ্ডা, একটিকে বহিষ্কার। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ ৮ দলকে সমঝোতায় আসার আহ্বান বাম দলগুলোর, নইলে সবার ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্কবার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ৫ মাসের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা হতে চলেছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায়। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের মামলার রায় দিতে চলেছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। রায়ে দোষী সাব্যস্ত হলে আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া এর বিরুদ্ধে আপিল করতে পারবে না আসামিরা। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানাবে প্রসিকিউশন। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে, তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন না। পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী। তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন, কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়। প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনিও সব কথা বলতে পারবেন। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আজ রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলা। প্রায় 9000 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, 28 দিনে 54 জনের সাক্ষ্য, ট্রাইব্যুনালের প্রথম রাজসাক্ষী আর এজলাস থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার। কেমন ছিল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া? নাবিল জাহাঙ্গীরের আরেকটি প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে ছাত্র জনতার উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর 2024-এর 14 অক্টোবর থেকে দলটির প্রধান শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 25 মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। 1 জুন পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পরেও হাজির না হওয়ায় 24 জুন আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। 10 জুলাই অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। 4 আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 28 কার্যদিবসে রাজসাক্ষী সহ মোট 54 জনের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক এবং সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন। 12 অক্টোবর থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। জুলাই গণহত্যায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শেখ হাসিনাকে নির্দোষ দাবি করেন। 23 অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 13 নভেম্বর ট্রাইব্যুনাল জানায় এই মামলার রায় দেয়া হবে 17 নভেম্বর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এটি রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে দেরি না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতারও আহ্বান জানান মির্জা ফখরুল। শুভ মাহফুজের রিপোর্ট। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বিএনপি। সভায় ভাসানীর রাজনৈতিক জীবনের নেতৃত্ব ও আপোষহীনতার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এ সময় মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে বক্তারা বলেন, ভাসানী ছাড়া দেশের ইতিহাস অসম্পূর্ণ। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এইখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন, সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। পূর্ব বাংলার বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে স্বাধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। এরই বিরুদ্ধে মাওলানা ভাসানী প্রতিবাদ জানান। কিন্তু ক্ষমতার রাজনীতিতে দেখা যায়, যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই জন্য দেখা গেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য তারা সরওয়ার্দী সাহেবের সঙ্গেই থেকে যান, মাওলানা সাহেবের সঙ্গে আসেননি। সভা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে, রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। বর্তমান সময়ে দেশ ক্রান্তিকাল পরিস্থিতি অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার, যার পিছনে জনগণ থাকবে। নির্বাচন বিনষ্টে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সোমবার ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। রবিবার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব খারাপ নয় মন্তব্য করে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে দাবি করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি
যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হবে। রায়ের মাননীয় ট্রাইব্যুনাল কী রায় দেয় একটা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় এটা কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নেবে। 5 দফা দাবিতে জামাত ইসলামীর আন্দোলন নির্বাচনকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রবিবার মগবাজার দলে কেন্দ্রীয় কার্যালয়ে জামাত সহ ইসলামী সমমনা 8টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গোলাম পরওয়ার আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের চাহিদা আংশিক পূর্ণ হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্তে সৃষ্ট সংশয় সরকারকেই সমাধান করতে হবে। বিভিন্ন জেলায় হঠাৎ ডিসি বদলের ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ থেকে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বলেছিলাম তার কি সমাধান এবং যে সংশয় সেটা সরকারকেই ঘোষণা দিয়ে দূর করতে হবে। আমাদের জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আমাদের এই আন্দোলনের জন্যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। আচরণবিধি পরিপূর্ণভাবে মানতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অনেক চ্যালেঞ্জ কাজ করছে ইসি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া এবং এআই এর অপব্যবহার রোধ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিনে রবিবারে এসব কথা বলেন তিনি। এদিকে নির্বাচনে পেশি শক্তির বিরুদ্ধে কমিশনকে কঠোর হতে বলেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। গণভোট যেন কোনোভাবেই হাস্যকর না হয় সে বিষয়ে নজর রাখার আহ্বানও জানান কয়েক নেতা। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপের দ্বিতীয় দিন। রবিবার সকাল বিকাল 2 দফায় আলোচনায় অংশ নেয় নিবন্ধিত 12টি দল। আশা করি এখানে অনেক ভেটারান পলিটিশিয়ান। এ সময় কমিশনের উপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান কয়েকটি দলের প্রতিনিধিরা। গণভোটের নিয়ম শৃঙ্খলা নিয়েও শঙ্কা কারো কারো। গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরো কিভাবে গ্রহণযোগ্য করা যায়। 4টা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে একটা আপনি প্যাকেজ করা ফেলা হচ্ছে সরকার। আপনাদের নিশ্চয় সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয়, হা না ভোট হয়, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। নিবন্ধিত দল এখন 40-50টা। ওনারা আলোচনা করেন 2-3টা দলের সঙ্গে বসেই আলোচনা করেন। যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না, সার্বিকও হচ্ছে না। নির্বাচন কমিশন অতীতের ভুল শুধরে নিতে কাজ করছে বলে জানান কমিশনাররা। রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন পারস্পরিক সম্মানের। যত ভালো সহযোগিতা তত ভালো আমাদের এই নির্বাচন। আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। দুঃখজনক হলেও সত্য, মানুষজন নির্বাচন বিমুখ হয়েছে। নির্বাচনের নামে বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। ফলশ্রুতিতে আমাদেরকে এখন এটাকে আনডু করতে হবে, আনডু করে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সহ সবার সহযোগিতা চান সিইসি। জানান, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার মোকাবেলার চ্যালেঞ্জের কথা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজ, এআই ইউজ করে যে একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে মোকাবেলা করতে হয়নি। এই একটা নতুন চ্যালেঞ্জ আমাদের মধ্যে, বড় চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে অনেক চ্যালেঞ্জ জেনারেট হচ্ছে ফ্রম আউটসাইড দি বর্ডার। এইগুলো ট্যাকেল করা এটা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংলাপ শুরুর আগে ফ্যাসিবাদের দোসর প্রশ্নে ইসলামী ঐক্যজোটের দুপক্ষের বাকবিতণ্ডা হয়। ইসির মধ্যস্থতায় একটি পক্ষকে বের করে দেয়া হয়। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ ৮ দলকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন বাম সংগঠনের নেতারা। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, দাবি আদায়ের নামে সরকারকে চাপ দেয়া এবং নিজেদের মতো করে দাবি দেওয়া সামনে আনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। একইভাবে বিএনপিও যদি এমন আচরণ করে সেটিও গ্রহণযোগ্য নয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে অন্যতম পথ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, রাজনৈতিক অচলাবস্থা ও অসহিষ্ণু মানসিকতার কারণে পরিস্থিতি খারাপ হলে ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোই। স্পষ্ট করেই বলা দরকার, জামাতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এইটার অর্থ কি? এই হুমকি তারা কাকে দিচ্ছেন? তাদের মত শুনতে হবে। এই জবরদস্তির রাজনীতি একমাত্র নয়। আমরা এখন যাদের নামে অভিযোগ করছি ৩ মাস পরে এই মানুষগুলোকে আর পাচ্ছেন না। তাদের নামে অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ তারা রাজনীতির মাঠেই থাকবেন না। এইরকম একটা বাইবো টাইপের সরকার, আপনি সেটাই তো নিয়েছেন পছন্দ করে, তারপরে তার নামে অভিযোগ করলে হবে না। আমাদের কোনো একটা ছোট পদক্ষেপ বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আমি ইতিমধ্যে বলেছি, অনেকে আমাদের মধ্যে মারামারি দেখতে চান, যে আমরা দলগুলো অভ্যুত্থান অংশীজনরা আমরা মারামারি করি, আমরা হানাহানি করি, যার সুযোগটা নেবার জন্য অনেকে কিন্তু এখন মুখিয়ে আছেন। এই সুযোগটা কাউকে দেওয়াটা কোনো দেশপ্রেমিক কোনো কাজ হবে না। ঢাকা ১৪ আসনে জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান বলেছেন, রাজনীতি পরিশুদ্ধ না হলে জুলাই সনদ শুধু কাগজের উপর কালি হয়েই থাকবে। একই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিদা তুলির মতে, প্রতিটি দলের উচিত আগামীর বাংলাদেশ গড়ার প্রতিহিংসার রাজনীতি পরিহার করা। রবিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে তারা এসব কথা বলেন। টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে ওই ছায়া সংসদ বিতর্ক হয়। এতে ব্যারিস্টার আরমান বলেন, সময় এসেছে রাজনৈতিক দলগুলো সঠিক পথে আছে কিনা তা নিয়ে আত্মসমালোচনা করার। উত্তর না হলে অন্ধকার আবার ফিরে আসবে বলে সতর্ক করেন তিনি। সঞ্জিদা তুলির মতে, যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছিল তখন থেকেই ফ্যাসিজম কায়েম হতে শুরু করে। তিনি বলেন, তারা এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান যেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে। বিতর্কে সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিরোধী দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জয় হয়। সরকার গঠন করবে, তারা বিরোধী দলকে নিয়ে একসাথে, যদি রাজনীতিদের মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি রাজনীতি পরিশোধিত না হয়, যদি রাজনীতিবিদদের সম্মিলিত আচরণ পরিবর্তিত না হয়, তাহলে এই জুলাই সনদ, এই সংবিধান সংশোধন আরো একবার এটি কাগজের উপর কালির ছবি হয়ে রয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের জনগণের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে, এবং তাহলেই একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে যেতে পারবো। সবার লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে, ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না। দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধির উপস্থিতিতেই রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রফির উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রথমবারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আজ সোমবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর ইউনূস ঢাকার বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি একটি অন্তর্ভুক্তি ও অনুপ্রেরণামূলক এবং বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিতের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ চাইনিজ, তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষে মনোনয়ন ফর্ম
সংগ্রহ করেছেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, পঞ্চগড়ের মানুষের সমর্থন ও দোয়া পেলে এলাকার উন্নয়নে চাঁদাবাজি, দখলদার, হয়রানি ও দুর্নীতি সহ সব অপকর্মের কবর রচনা করা হবে। রবিবার সন্ধ্যায় বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতে পালিয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। ফর্ম সংগ্রহের পর প্রতিক্রিয়া জানিয়ে সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের আহ্বান জানান তিনি। আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই, এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় 1 আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি। আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব। পঞ্চগড়ে শিক্ষাকে কিভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সেটা আমাদের অন্যতম একটি লড়াই হয়ে থাকবে। আগামী 3 মাস দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারকে অনেকেই ফ্যাসিস্ট বলছেন, তাই ফ্যাসিজমের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। রবিবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে সরকারের সবাই যে যার জায়গায় ফিরে যেতে চান। বলেন, দেশের বর্তমান অর্থনীতির পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক। মূল্যস্ফীতি 14 থেকে নামিয়ে 8-এ নেমে এসেছে, তবে আরও উন্নতি করতে হবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স ও রপ্তানি বেড়েছে, অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। দেশে গুরুত্বপূর্ণ সংস্কারের সুফল মানুষ পাচ্ছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ সদস্য 27 সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই বলছেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা দেখছেন মির্জা ফখরুল। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না জানালেন গোলাম পরোয়ার। ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের দুপক্ষের বিতণ্ডা, একটিকে বহিষ্কার। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ 8 দলকে সমঝোতায় আসার আহ্বান বাম দলগুলোর, নইলে সবার ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্ক বার্তা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।